বন্ধুরা, তোমরা সবাই এসে গেছো। এবার তোমরা চুপ করে বসো, আমরা আমাদের ঝুলির থেকে গল্প বের করি। আপনারা শুনছেন আমাদের ঝুলি, গল্পে গল্পে সময় কাটে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসির সাপোর্ট করবেন না। এই গল্পের যে কোনো ধরনের পাইরেসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই গল্পের সকল সত্য লেখকের নিজের। ধূমপান, মদ্যপান এবং যে কোনো রকমের মাদক দ্রব্যের সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো ধর্ম, জাতি, পেশা বা জীবিকাকে অবমাননা করা বা হেয় প্রতিপন্ন করা আমাদের উদ্দেশ্য নয়। আশা করি গল্প শোনার আনন্দে শ্রোতারা এই বিষয়টিকে মানিয়ে নেবেন। আজকে আপনারা শুনবেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা সে তো তোমারই উপন্যাসিকার প্রথম পর্ব। ওকে ফোনে পেলে? না। সে কি? কিন্তু পেশেন্টের কন্ডিশন যে সিরিয়াস। ডক্টর মৈত্র, প্লিজ আপনি একটু দেখুন না ফোনে পাচ্ছেন কি না। না, আমি এই জাস্ট ফোন করলাম, ফোনটা রিং হয়ে গেল। সিস্টার, ওফ, আপনি এই সময় ফোন ঘাঁটছেন। প্লিজ গিভ মি আ নাইফ। উফ, সরি ম্যাম। ওফ শিট, পেশেন্টের ব্লিডিং হচ্ছে। এমন একটা হার্ট সার্জারি কলকাতার মধ্যে ডক্টর শেখর ছাড়া কেউ পারবেন না। প্লিজ ওনাকে একবার ফোন লাগান। হ্যালো হ্যালো হ্যালো, ডক্টর মৃগাঙ্ক শেখর তো অনেক দিন আসছেন না। উনি কি অন্য নার্সিংহোমে আছেন? কি, উনি ছুটিতে? ও মাই গড, কোনো মেসেজ ফরওয়ার্ড করা যাবে কি ওনাকে? কি উনি ডিস্টার্ব করতে বারণ করে গেছেন? পেশেন্ট ডিটোরিয়েট করছে, অ্যাড্রিনালিন রেডি করুন আর আমাকে একটা সিরিঞ্জ দিন তো। কোন সিরিঞ্জ ম্যাম? ইনজেকশনের সিরিঞ্জ, তাড়াতাড়ি দিন। ওহ মাই গড, ফাস্ট সিস্টার। ডক্টর, পেশেন্ট তো রীতিমতো কাঁপছে। ও বোধহয়। স্টপ বিহেভ লাইক এ ইলিটারেট। গিভ মি দ্য ইনজেকশন। ডক্টর, হার্ট রেট ফল করছে। এ মৃগাঙ্ক, ভাই, এই আর খাস না ভাই, অনেক হয়েছে, আর খাস না। রাকিবের কথা শুনে আমি ওর দিকে তাকালাম, কিন্তু তাকানোটা শুধু চেয়ে থাকার মতনই হলো। এর মধ্যে যে একটা নিজস্বতা আছে, এই দৃষ্টির মধ্যে যে একটা ব্যথা আছে, তা ওকে বোঝাতে পারলাম না। এই কি হলো রে ভাই? প্রশ্নটা আমার কাছে সবচেয়ে বিরক্তিকর। আমার মনে হচ্ছে ওকে রেখে এখনই দৌড় লাগাই, অথবা কোনো বিএলওকে ডেকে বলি ওর 2002-এর ভোটার লিস্টে নাম নেই, ওকে বাংলাদেশে পাঠিয়ে দাও। কিন্তু এমন করলে আমার নেশাটা এখনই কেটে যাবে। নেশার আমেজটা কেটে যাক, এটা আমি একদম চাইছি না। থাকুক, এই আমেজটাই আমার বেঁচে থাকার মূলধন। ভাই, ভাই, কোথায় আছে বলতো সে? আমার দেহ নিজ কবলে নেই, মদের নেশায় টলমলো, কিন্তু মন সেই অস্থির অধরাকে ধরতে চায়। কে কে ভাই? দিতিপ্রিয়া। নামটা যেমন শান্তি দেয়, তেমন মনের না পাওয়াকে আরও বাড়ায়, বিষাক্ত করে দেয়। আবার ভাই তুই আবার শুরু করলি গিয়া? ও মায়া গ্যাসে যেতে দিস না কেনে? কষ্ট যতটা ছিল, ওর প্রতি প্রশ্নটা শুনে তা কমলো তো নাই, উল্টে নিজের ওপর সন্দেহ তৈরি হলো। আমরা রয়েছি আমাদের ফ্ল্যাটের ছাদে, কেউ নেই এখানে, শুধু আমি আর পাড় বাঙাল ইস্টবেঙ্গলের সাপোর্টার রাকিব।
ও গোমাংস খেত, কিন্তু আমি ওকে বারণ করেছি। সেটাও শুনেছে, তাই ও আজ আমার রাতের মদ্যপানের সঙ্গী। ধর্মে মুসলমান, কিন্তু রীতিমতো আমার মতন গোঁড়া হিন্দু খুঁতখুঁতে মানুষের সাথে মিশে গেছে। কত দিনের পরিচয় বলতো? বুঝছি ভাই, কিন্তু তুই একটা ডাক্তার, এভাবে সব সারি দিয়ে শুধু ওই কথা ভাবলে চলবে রে? সে তুইও তো ডাক্তার। দূর শালা। মদের বোতলে শেষ চুমুক দিয়ে বোতলটা কিছুটা দূরে ছুঁড়ে ফেলে দিলাম। তারপর ওর দিকে তাকালাম, কিন্তু তাকাতে পারছি না, চোখ ঢুলে আসছে। এতক্ষণ ধরে এতগুলো বোতল পর পর খেয়ে গেছি। 5 বোতলের অন্তিম ঢোকটার আগেরটাও কিন্তু আমাকে টলাতে পারেনি, কিন্তু এই সিপটা আমাকে জাস্ট টলিয়ে দিল। কলকাতা তথা ভারতের বিখ্যাত কার্ডিওলজিস্টের হার্টও কাঁপিয়ে দিল। বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা হলো। দুর্বল হৃদয়ে বল পাবার জন্য প্রশ্ন করলাম বন্ধুকে, ভাই, এ ভাই, ভাই, দ্বিতীয় ফ্ল্যাটে খোঁজ নিয়েছিস ভাই? তোকে কতবার এক কথা বলবো বল দিকিনি? ওরে ভাই, আমি তোর অন্তরের ব্যথাটা বুঝি, কিচ্ছু করার লাই, বুঝ এটা, মাইয়া ভেগেছে। কোনো দূরের এক ফ্ল্যাটে বেজে উঠল একটা গান। খুব হালকা ধীরভাবে সেটা এদিকে ভেসে আসলো। খুব চেনা সুর, চেনা কথা। গেল না, সে কোথায় গেল, ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল কি যেন। শুনতে শুনতে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। এই যে পাগলের মতন নিজেকে প্রেমের সাধনায় দগ্ধ করছিলাম, তাতে আজকের মতন সিদ্ধি লাভ হলো যেন। ঘুমে চোখ ঢুলে আসলো। এখানে সকালে কাক ডাকে, ঝগড়া করার সময় যত না ডাকে তার থেকে বেশি চিৎকার করে খাবার না পেলে। খাবার না পেলে বলতে আমার মনে পড়ল, গত 3 দিন আমার ফ্রিজে একটা বিরিয়ানি পড়ছে। আমার মতন বিরিয়ানি প্রেমী হার্টের ডাক্তারের এমন অভিরুচি হয়েছে যে সে বিরিয়ানির দিকে ফিরেও দেখছে না। এটা বেশ দেখবার মতন ব্যাপার, কিন্তু দেখবার মতন হলেও দেখবে কে? দেখবার যে কেউই নেই। হঠাৎ মনে হলো ফোনটা দেখি। সেটায় 3 দিনেক যে কোনো নজর নেই। বিছানাপত্র যেমন অগোছালো, কেউ দেখে বলবে না যে এটা একজন গোল্ড মেডালিস্ট সার্জনের বাড়ি। ফ্লাইট মোড অফ করে চার্জ থেকে ফোনটা খুললাম। খুলেই দেখি ইনবক্সে 4টে প্রপোজাল এসেছে। 1 নাইট স্লিপ চেক করলাম ভালো করে। অর্ধনগ্ন বিবাহিত অবিবাহিত মহিলাদের ছবি ঘেরা সাজেশন আমায় ইনবক্স ভরিয়ে দিয়েছিল। কিন্তু এখন আমার আর এসব ভালো লাগে না। মন আর মেজাজ দুটোই একটু স্বস্তি চায়, আর এই শান্তি এই ললনাদের বুকে পাওয়া যাবে না, এমনকি হার্টেও নয়। কারণ একটি রাতের পর তারাও হয়ে যাবে অন্য কারোর।
ये इंडिया है भाई, জিলে আপনি জিন্দেগি, কোনো এককালে বলেছিল সঞ্জয়। ওই আমাকে এই রাত্রি প্রেমিকাদের সন্ধান দিয়েছিল। কিন্তু কি অদ্ভুত, তাহার খোঁজ আমি আর কোনো দিন পাইনি। সে যে কোথায় হারিয়ে গেছে কে জানে। মাথাটা ঝিমঝিম করছিল। উইথড্রল দূর করতে একটু লেবুর জল দরকার। এই অঞ্চলটা খুব এথিকেট। মানুষকে মৃত ঘোষণা করলেও ওরা কাঁদে না, শোক পালন করে। এখানে একমাত্র চিৎকার হয় ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের অথবা ভারত পাকিস্তান বা বাংলাদেশের ম্যাচ হলে। আর খুব ডিপ্রেশনে না গেলে কেউ রবীন্দ্র গান শোনে না। নিজের ফোনটা খুলে নিজেই অপ্রস্তুতে পড়লাম। একজন সার্জন হিসাবে আমার যে সুখ্যাতি আছে তাতে নৈতিক আঘাত লাগলো কিছুটা। 57টা মিসড কল, 30 বার হসপিটালের ফোনে আর 27 বার হসপিটালের সুপারের ফোন থেকে। এটা দেখে আমি যত না লজ্জা পেলাম তার থেকে বেশি চিন্তিত হলাম। নিশ্চয়ই কোনো দরকারে ফোন করেছিল ওরা। আমি আর সময় নষ্ট না করে দ্রুত রিং ব্যাক করলাম। কয়েক সেকেন্ড মোবাইল রিংটা বাজার সাথে সাথে ফোনটা তুলল একজন, মেয়ের গলা। রিসেপশনিস্ট মেয়েটি বলল, Sir, are you okay? Here is the emergency, please. Try to attend. এইভাবে 50 সেকেন্ডের মধ্যে পুরো ব্যাপারটা বলল সেই মেয়েটি। যা বুঝলাম আমাকে একবার হলেও যেতে হবে। কিন্তু ওরা যাকে খুঁজছে মানে মৃগাঙ্ক শেখর, মানে সেই গোল্ড মেডালিস্ট মৃগাঙ্ক শেখরকে সে দীর্ঘদিন কাউকে মুখ দেখায়নি। সকলের চোখে আড়াল হয়ে আকণ্ঠ মদ্যপানে নিজের কেরিয়ার আর জীবনকে ডুবিয়ে রেখেছিল। সেই নন স্টপ আনবিটেবল সার্জেনকে আমি কতকাল লুকিয়ে রেখেছি নিজের মধ্যে তা কেউ জানে না। 3 সপ্তাহ নাকি 1 মাস কি জানি, সময়ের জ্ঞান নেই। কতদিন যে এসব থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। বাথরুমের সামনে যে আয়নাটা আছে সেখানে নিজের মুখটা দেখলাম। এমনও যে আমার সাথে হতে পারে কখনো কি ভেবেছি? গালে খোঁচা খোঁচা দাড়ি দেখে মনে পড়ল মাথা মোটা মুটকি কাজের মাসিটার কথা, যে রোজ ফাঁকি মেরে কোনো রকমে বাড়ির কাজ করে যায়। সে একবার তো বলবে শেভিং ক্রিম কেনা হয়নি। তাই অগোছালো দাড়ি কেটে নিতে হলো বডি সোপ ইউজ করে। ক্লিন শেভিং। বহুদিন বাদে এই কাঁচা পাকা দাড়ি ঠেলে আবার চকচক করে ওঠা নিজের মুখটা দেখে বেশ স্বস্তি হলো। বহুদিন বাদে আয়নায় নিজের মুখ দেখলাম। এই মুখ কত জায়গায় কত সুকীর্তিতে খ্যাতি লাভ করেছে সেসব কথা মনে পড়ে গিয়ে বেশ আত্ম অনুপ্রেরণা জেগে উঠল। কিন্তু স্মৃতির মধ্যেও বিফলতা থাকে, আর সেই বিফলতাই আমাকে আবার দুর্বল করল। লাক্সারিয়াস ফ্ল্যাটের সবটা বেকার বলে মনে হয়। ব্যাংক ব্যালেন্স, এফডি, এলআইসি সব ফেল মেরে গেল শুধুমাত্র না পাবার কাছে। দিতিপ্রিয়া। হ্যাঁ, সেই সময়ের কথা মনে পড়ে গেল যখন এই ফ্ল্যাটে একটা মিষ্টি গন্ধ পেতাম। এত পেশেন্টের নাড়ি কেটেছি, সার্জারি করেছি, কিন্তু সব থেকে প্রিয় ছিল আমার কাছে ওর রিস্ট ওয়াচে লেগে থাকা ঘামের শীতলতা। সেই দিতিপ্রিয়া আর কেউ নয়, আমার প্রেম, আমার জীবন।
আমার সঙ্গী। আমার নিজের নাম ডক্টর মৃগাঙ্ক শেখর। তাতে যে অহংকার আছে তার পরিণতি পেত ওর হাতে। ওকে ছাড়া আমি একটা পাতি সার্জেন ছাড়া আর কিচ্ছু নয়। মনে পড়ে গেল সেই দিনটার কথা, যখন আমরা একে অপরের জন্য সময় বের করে নিতাম, হাজার ব্যস্ততার মধ্যেও। তো ডক্টর মৃগাঙ্ক শেখর যদি এইভাবে সারাক্ষণ পড়ে থাকে আমার কাছে, তাহলে কি করে হবে? রুগী দেখবে কে? পড়ে থাকবো মানে? এটা কি বাইজি বাড়ি নাকি? কি যে বলো! তবুও হিপোক্রেটিক ওথ। দূর, আমি তোমার কোলে মাথা রেখে শান্তি পাই দিদিপ্রিয়া। ও তাই? কিন্তু আমি তো এর সুযোগও নিতে পারি। মানে? এই মানে তোমার সর্বস্ব লুট করে। কি আর নেবে? ইফ ইউ উইশ, তাহলে সব কিছুই তোমার হাতে আমি এমনি তুলে দিতে রাজি। কি জানি, আমার তো খুব ভয় হয়। ভয় হয় কেন? এতক্ষণ আমি স্থির হয়েছিলাম, একটুও নড়িনি। ওর চোখের দিকে তাকিয়ে কেমন যেন হারিয়ে যাচ্ছিলাম আমি। একটা সবুজ মায়াবী বন, কত গাছপালা, একটা নদী, পাহাড়ও আছে যেন। সেখানে আমি আরও একটা সমুদ্রের খোঁজ করছি যেন। নারীর চোখে এত কিছু থাকে, এতটা শান্তি থাকে, যে একটা অস্থির চঞ্চল হৃদয়কেও শান্ত করে দিতে পারে। সেদিনের এই এতক্ষণ সময়টা আমি শুধুমাত্র হারিয়ে গিয়েছিলাম ওই চোখে। সেই একবার নয়, বহুবার। কিন্তু ওই দিনই প্রথম ভিক্টোরিয়ার মাঠে আমি খুঁজে পেয়েছিলাম একটা নতুন বনাঞ্চল। আবিষ্কার করেছিলাম আমার যৌবনের উপবন। কিন্তু সেই স্মৃতি আজ ব্যথার, কারণ সেই দিদিপ্রিয়া আজ যে কোথায় আমি জানি না। যাক, বহুদিন বাদে ক্লিন শেভ করার পর আমার সেই প্রশ্নের উত্তর অনুসন্ধান করতে ইচ্ছা করল। কেন দিদিপ্রিয়া কেন বলেছিল যে ওর ভয় হয়? পরে কিছু বলেছিল কি? ডক্টর শেখরকে পেলেন ফোনে? ইয়েস ম্যাম, স্যার রিং ব্যাক করেছিলেন। পেশেন্ট হয়তো মেরে কেটে হাফ অ্যান আওয়ার বাঁচবে, সো ওকে এর মধ্যে আসতে বলুন। আর হ্যাঁ সিস্টার, এভরিথিং ইজ রেডি তো? ডাক্তারবাবু, আমার বাবাকে বাঁচান ডাক্তারবাবু। আমার বাবা ছাড়া যে আমার কেউ নেই। সরি, হু ইজ শি? পেশেন্টের ডটার। ওয়েল, দেখো মা, প্লিজ প্যানিক করো না। পেশেন্টের কন্ডিশন সিরিয়াস, ডিটোরিয়েট করেছে, কিন্তু স্পেশালিস্ট ডক্টর আসছেন। উনি আসলে হোপ ফর দ্য বেস্ট। প্লিজ শান্ত হও। বহুদিন বাদে ড্রাইভার নিলাম, নতুন শার্ট ইস্ত্রি করলাম, নিউ পারফিউমের প্যাকটা ওপেন করলাম। কিন্তু এটা দিদিপ্রিয়াই আমাকে গিফট করেছিল। রেডি হয়ে যখন ডোরের কাছে বের হয়েছি, একবার দেওয়ালে টাঙানো একটা দেবী মূর্তির উদ্দেশ্যে প্রণাম করলাম। না, আমি ঈশ্বর মানি না, কিন্তু ও মানত। এই মহাকালীর মূর্তির ছবিটা এই দেওয়ালে টাঙিয়ে দিয়ে গিয়েছিল। এখন ও নেই, কিন্তু এটা আছে, দেবী আছেন। তাই ওর শেখানো কায়দাতেই অভ্যাসবশত আমার হাত কপালে উঠে যায় প্রণাম করার জন্য। আজ বহুদিন বাদে
আমি আবার হসপিটালে যাব। নিজে খুঁজে নেবার চেষ্টা করব কাজের মধ্যে। লিফট যত নামছে, আমার নামের অহংকার ততই কমছে। কমছে নিজের প্রতি বিশ্বাসও। যে অহংকার আমার তাকে নিয়ে গড়ে উঠেছিল, সেটাতে ভর করে আমি গটগট করে হেঁটে যেতাম, তা ভেঙে গেছে। এখন শুধু রয়েছে একটা জিনিসই, অভিজ্ঞতা। সেটা নিয়ে কতটা এগুতে পারি সেটাই দেখার। ডক্টর শেখর, আপনি কি আসছেন? হ্যাঁ হ্যাঁ, 15 মিনিটের মধ্যেই ঢুকছি। বাই দ্য ওয়ে, পেশেন্টের খবর কি? খুব সিরিয়াস। প্লিজ ডু কাম ইমিডিয়েটলি। ওকে ওকে, রিল্যাক্স, ডোন্ট ওয়ারি, আই এম কামিং। শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা সে তো তোমারই উপন্যাসিকার প্রথম পর্ব। গল্প পাঠে সরজিৎ ঘোষ। ডাক্তারের চরিত্রে ডক্টর ঝুলন কাঞ্জিলাল, নার্সের চরিত্রে পূজা ব্যানার্জি, ডক্টর মৈত্রর চরিত্রে বিরূপাক্ষ চক্রবর্তী, রাকিবের চরিত্রে অভিক জাঠি, ডক্টর মৃগাঙ্ক শেখরের চরিত্রে সাত্তকী ঘোষ, রিসেপশনিস্টের চরিত্রে ইন্দ্রাণী ঘোষ, দিতিপ্রিয়ার চরিত্রে উর্মিতা দে, পেশেন্টের মেয়ের চরিত্রে মোনা চ্যাটার্জি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রকম আরও অনেক গল্প নিয়ে আমরা আসতে চলেছি খুব শীঘ্রই। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্পটি শেয়ার করার মাধ্যমে অন্যদের সবাইকে শোনার সুযোগ করে দিন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না।